রুমিয়ার শোভা সকাল সকালই বাড়ির পথে রওনা দিয়েছে। আজ আহসান বাড়ি নেই, সে শহরে চাকরির পরীক্ষা দিতে গিয়েছে। তরিও কলেজে গিয়েছে, মাজদাক সারোয়ারও বাড়ি নেই। মধুবিবি বাড়িতে একা বলে তাগিদটা এত বেশি। এলাকায় ঢোকার পথে শোভাকে কেউ শব্দ করে সালাম দিল। রুমিয়ার শোভা উভয়ই পাশ ফিরে তাকিয়ে দেখল রঙ্গন দাঁড়িয়ে। শোভাকে সালাম দিয়ে সে বলল, কেমন আছেন খালাম্মা? কতদিন পর দেখলাম আপনাকে। কোথায় গিয়েছিলেন? শোভা হেসে রঙ্গনের সালামের জবাব দিয়ে কথা বলল। রুমি লক্ষ্য করলো রঙ্গন আর চোখে তার দিকে তাকিয়ে। রুমিও কটমট করতে করতে রঙ্গনের দিকে তাকালো। এই বিটকেলটার তাকে সহ্য হয় না। মনে মনে সে রঙ্গনকে উদ্দেশ্য করে বলল, বদমাস হতচ্ছাড়া, তোর কপালে চৌরাস্তার মোড়ের পাগল জুটবে দেখিস। তরি কলেজে গিয়ে আজ বড় ফাঁসা ফেসেছে। টিফিন ব্রেকে ক্রস বেল্ট ঠিক করার সময় মেয়েদের চোখে তরির গলায় ঘাড়ে থাকা লালচে দাগগুলো জ্বলজ্বল করে উঠল। নাতাশা আর সুহা তরিকে এসে খামচে ধরে বলল, কি রে তোরি, বরের সাথে দেখছি ভাব ভালোবাসা উপচে পড়ছে। দুলাবাইয়ের সঙ্গে ইন্টু পিন্টু হয়েছে তোর, তাই না? এত তাগড়া শরীরের ঝড় সামলাতে পারলি তোরি? উফ, লাভ ফাইটস। মাঝে সোহাগী এসে বলল, হেলমেট পরে মাঠে নেমেছিলে বান্ধবী, পরে ওয়াও ওয়াও চলে আসলে কিন্তু ঝামেলা। শিশুর কোলে শিশু। তরি লজ্জায় মাথা ঘুরিয়ে উঠল। সকলের অগোচরে কোথায় যে গিয়ে পালালো সে কে জানে। তবে নাতাশা তরিকে ঠিকই খুঁজে বের করলো। দুই বান্ধবীর গল্পের মাঝে তরি বলে উঠল, একটা বিরাট ঝামেলায় পড়েছি জানিস। নাতাশার হাতে কাঁচা আম। কলেজের পেছনের গাছে ইটের টুকরো দিয়ে ঢিল মেরে সে আম পেড়েছে। আমি শক্ত কামড় বসিয়ে সে বলল, কি হয়েছে দোস্ত, কোনো সমস্যা? তরি গাল ফুলিয়ে বলল, আজকাল একটা বেয়ারা মেয়ে তোর দুলাভাইকে ফোন দিয়ে বিরক্ত করে, এমন ভাবে কথা বলে যেন সে আহসানকে খুব করে চেনে। আহসানকে জিজ্ঞেস করেছিলাম, আহসান জানেই না মেয়েটাকে। খুব বাজে বাজে দুষ্টু কথা বলে মেয়েটা। নাতাশা ভ্রুকুচকে বলল। মেয়েটার নাম্বার আছে তোর কাছে? তরি দ্রুত নোট খাতাটা বের করে নাতাশার নাম্বারটা কাছে দিল। নাম্বারটা কাল রাতে সে আহসানের ফোন থেকে টুকে রেখেছিল। গত রাতে ঘনিষ্ঠ মুহূর্তে মেয়েটা আহসানকে আবার কল করেছিল, তখনই লিখে রেখেছিল নাম্বারটা তরি। নাতাশা গোপনে ব্যাগ থেকে বাটন ফোনটা বের করলো। বাসা দূরে বিধায় নিরাপত্তার জন্য ফোনটা কাছে রাখে সে। তবে নাম্বারটা ডায়াল করার সময় বড়সড় একখানা বিপত্তি ঘটল। নাম্বারটা নাতাশার ফোনে আগে থেকেই সেভ করা আছে। নাম্বারটা স্বয়ং ঝুমুরের। ঝুমুরের সঙ্গে একই ব্যাচে আলতাফ স্যারের কাছে পড়ে নাতাশা। সে কারণেই ঝুমুরের নাম্বারটা ফোনে সেভ করা ছিল। কিন্তু ঝুমুর এমনটা কেন করবে? এতে তার লাভটা কি? নাতাশা বিস্ফোরিত কণ্ঠে তরিকে বলল। তোরি, তরি পাশ থেকে জবাব দিল। কি হয়েছে? পেলি মেয়েটাকে? কিছু বলেছে ওই মেয়েটা? নাতাশা ভীত সন্ত্রস্ত হয়ে বলল। নাম্বারটা কার জানিস তোরি? তরি প্রশ্ন করল। কার? নাতাশা ভয়ে ভয়ে বলল। আমাদের ক্লাসে একটা মেয়ে আছে না, ঝুমুর, ঝুমুরেরই নাম্বার ওটা। তরির তৎক্ষণাৎ স্মরণে এলো মাস কয়েক আগে কলেজ আগে আগে ছুটি হয়েছিল। আহসানের আসতে দেরি হয়েছিল বিধায় তরি তাকে ঝুমুরের ফোন থেকে কল করেছিল। তবে কি ঝুমুর? তরি আর এক মিনিটও সেখানে দাঁড়ালো না। যে মেয়ে কারোর সঙ্গে চোখ তুলে উঁচু স্বরে কথা অবধি বলতো না, সে আজ রণচণ্ডী হয়ে উঠল। ক্ষুব্ধতা রাগ যেন চুয়ে চুয়ে পড়ছে তার শরীর হতে। তরি এক দৌড়ে ক্লাসে গেল। বেঞ্চের প্রতিটি কোণে কোণে পুরো ফ্লোর জুড়ে ঝুমুরকে খুঁজল। ঝুমুরের ঘনিষ্ঠ বান্ধবীরা জানালো ঝুমুর ঝালমুড়ি কিনতে ক্যান্টিনে গিয়েছে। তরি আর এক মুহূর্ত অপেক্ষা করলো না, দ্রুত ক্যান্টিনে গেল। ঝুমুর তখন ক্যান্টিনের বসার বেঞ্চগুলোতে বসে বসে ঝালমুড়ি খাচ্ছে। তরি তাকে গিয়ে বলল। তোমার সমস্যা কি ঝুমুর? ঝুমুর কেমন থতমত খেয়ে উঠল। কৃত্রিম অবাক হওয়ার ভান করে বলল। কি হয়েছে? কি করেছি আমি? তরি তেতে উঠে বলল। তুমি জানো না কি করেছো? তুমি কেন আমার বরকে কল দাও? অন্যের বরের সঙ্গে এত কি কথা তোমার? কালো মাঝরাতে কল দিয়েছিলে, পেয়েছোটা কি? হ্যাঁ, প্রবাদে আছে চোরের মায়ের বড় গলা। ঝুমুরের ক্ষেত্রে যেন তাই হলো। ঝুমুর চোখ কপালে তুলে বলল। আমি কাকে কল দিয়েছি? যেন তেন মানুষকে ঝুমুর কল দেয় না। আর তোমার বর নিয়ে যেন কি বললে?
আমি কেন আহসানকে কল দিতে যাব? তরি দাঁত কিরমির করে বলল, তুমি যদি ওনাকে কল নাই দিয়ে থাকো তবে ওনার নাম জানলে কি করে? আমি তো তোমার একটাবারও নাম বলিনি। তুমি আসলে একটা চরিত্রহীন লম্পট মেয়ে। অন্যের বরের সঙ্গে ফষ্টি নষ্টি করো তুমি, হ্যাঁ? ঝুমুর রাগে বিক্ষিপ্ত হয়ে তরির ইউনিফর্মের কলার ধরে টান দিল। শরীরে হাত পড়ায় তরিও ক্রোধে ঝুমুরের বুকে ধাক্কা দিয়ে তাকে ঠেলে সরালো। ঝুমুর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে তরির বিনুনিতে হাত রাখলো। তরি বেজায় ক্ষেপে ঝুমুরের বিনুনি ধরে টান দিল। মোদ্দা কথা, ক্যান্টিনের সামনে এক ভয়াল যুদ্ধ সংঘটিত হলো সেদিন, যাকে বলে চুল চেরাচেরি যুদ্ধ। তরি হুট করে কারো গায়ে হাত তোলার মতো মেয়ে নয়। তরি শান্ত হয়ে সমঝোতায় আসতে চেয়েছিল, তবে ঝুমুর তা শোনেনি। নিজের বুদ্ধিতায় সে বিপদ ডেকে এনেছে। কি প্রয়োজন ছিল তরির গায়ে হাত তোলার? ক্যান্টিনের ব্যাপারটা সেদিন সাংঘাতিক পর্যায়ে পড়ল। নাতাশা অনেকভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো, তবে সেই প্রচেষ্টা ব্যর্থ হলো। কথায় আছে, মন্দ কথা বাতাসের আগেও ছড়িয়ে পড়ে। ঠিক তেমনটাই যেন তরির বেলাতেও হলো। পুরো কলেজেই এক প্রকার রটিয়ে গেল। কলেজের অধ্যক্ষ ডেকে পাঠালেন তরি আর ঝুমুরকে। উভয় ভয়ে লজ্জায় কাচুমুচু হয়ে অধ্যক্ষের কক্ষে গেল। অধ্যক্ষ তখন উভয়ের কলহ কোন্দলের কারণ জানতে চাইল। তরি কিংবা ঝুমুর কেউই কোনো উত্তর দিতে পারল না। অতপর অধ্যক্ষ আবুল কাশেম ঝুমুর এবং তরির উভয়ের অভিভাবককে ডেকে পাঠালেন। রঙ্গনের আজ মাথা ঠিক নেই, এমনিতেও সে আত পাগলা। রুমি ঝুমিকে দেখলে তার মাথা আরও ঠিক থাকে না। গিয়েছিল সে ব্যাংকে আজ। বাবা মারা যাওয়ার পর থেকে বাবার পেনশনের টাকায় তাদের সংসার চলে। ব্যাংক অ্যাকাউন্টে কি যেন একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা ঠিক করতে। পথিমধ্যে রুমি ঝুমির সঙ্গে দেখা। কি বেজায় মিষ্টি চাঁদপানা মুখ তার। রঙ্গনকে দেখলে মেয়েটা কেন যে মুখখানা ওভাবে ঘুরিয়ে ফেলে কে জানে। রঙ্গন বাড়িতে ঢুকেই রান্নাঘরে গিয়ে দাঁড়ালো। তার মা নাহার বেগম মনোযোগ সহকারে কি যেন রাঁধছে। রঙ্গনের এত সব জেনে কাজ নেই। সে মায়ের আঁচল চেপে বলল, ও আম্মা, একটা কথা শোনো। নাহার বেগম ছেলেকে সরিয়ে দিয়ে বললেন, যা বলার বইলে ফেলা, সকাল সকাল জ্বালাইস না বাপ। রঙ্গন মেয়েদের মতো লজ্জা পাবার ভান করে বলল, আম্মা, আপনার কি একা একা লাগে না? আব্বা মারা যাওয়ার পর আপনি একা হয়ে গেছেন। আপনার একটা সঙ্গী দরকার। নাহার বেগম রঙ্গনের কথায় সন্দেহের ঘ্রাণ পেলেন। সোজা কথা সোজা ভাষায় বলার মতো ছেলে তার নয়। খুন্তি হাতে পাশ ফিরে বললেন, কি বলবি তাড়াতাড়ি বল বাপ, আমার তরকারি পুড়ে যাইতাছে। রঙ্গন লজ্জা মাখা গলায় বলল, আমার বিয়ে করতে মন চায় আম্মা। আপনার যা মন চায় করেন। দরকার হইলে আমারে ত্যায্যপুত্র করে দেন। জিন্দিগিতে আমার চেহারা দেখেন না, তাও আমারে রুমিরে আইনা দেন। আমার রুমিরে ভাল লাগে। আমি রুমির সঙ্গে সংসার করতে চাই। নাহার বেগম যেন আকাশ ফেরে ফুরে মাটিতে এসে পড়লেন। ছেলে বলে কি তার? শেষ পর্যন্ত রুমি। নাহার বেগম রঙ্গনের দিকে খুন্তি তাক করে বললেন, এই বেলাজ, তোর মধ্যে লাজ শরম হায়া নাই রে? নিজের বিয়ের কথা কেমন চরচরাইয়া বইলা দিলি। রঙ্গন হাই তুলে বলল, তো বিয়ে শাদিকে আমার দিবা না আম্মা? কই এই বয়সে 5-6টা নাতি নাতনি নিয়া ছেলের বইয়ের ঘর করবা? তুমি এখনও রসি করে খুন্তি ঘুরাও। কপালও আমার একেবারে সিল মারা। নাহার বেগম আর কিছু বললেন না। খুন্তি হাতে রঙ্গনের পিছু ছুটলেন। রঙ্গন সব ছেড়ে ছুড়ে নারকেল গাছ পেয়ে উপরে উঠে গেল। নিচে থেকে নাহার বেগম চিৎকার করেই যাচ্ছেন। রঙ্গনের সেসব শোনার সময় নেই। সে নারকেল গাছের উপরে বসেই মাকে ভেঙচি কাটছে। বিয়ে সে রুমিকেই করবে। মা ঘরে জায়গা না দিলে নারকেল গাছেই রুমিকে নিয়ে সংসার পাতবে। লোকমুখে ছড়িয়ে যাবে তাদের নাম। সকলে তাদের চিনবে নারকেল গাছ দম্পতি নামে। তরি আজ ভয়াবহ আতঙ্কে জর্জরিত। আহসানকে কি করে সে আজকের ক্যান্টিনের কথাটা বলবে? কাল কলেজে অভিভাবক ছাড়া ঢুকতেই দেবে না তরিকে। আহসান যদি সব শুনে বকা দেয়, আবার যদি মারে। ভয়ে আতঙ্কে তরির মুখ শুকিয়ে গেল। দুপুরে টেবিলে বসে ভাত নাড়াচাড়া করে গেল সে। সেভাবে কিছুই খেলো না। মধুবিবি তরিকে উদ্দেশ্য করে বললেন, খাও না কেন মাইয়া? খালি ভাত লাড়তাছ, ঠিক মতো না খাইলে স্বামীর আদর সোহাগ সহ্য করবা কেমনি? এমনিতেই যা খুঁটির মতো শরীর, আমার নাতি জাউরা ধরলে তো চটকাইয়া ফেলবো। শরীর দেখছো তার? পাটার মতন তাগড়া শরীর।
চাইপা ধরলে দম আটকায়া ফসকাইয়া থাকবা। তরি বিষম খেয়ে এদিক ওদিক তাকালো। বুবুর কি সব বাজে কথা! ছি ছি, লজ্জা লজ্জা। তবে ঘটনা আংশিক সত্য। আহসান ওভাবে রাতে তাকে চেপে ধরলে সত্যি তার দম আটকে আসে। ভয় আতঙ্কের মাঝেও তরি আরেক দফা লাজে লাল হলো, যাকে বলে লালবতী। রাতে আহসান যখন বাড়ি ফিরল, তরি ভীত সন্ত্রস্ত হয়ে আঁচল ঘোরাতে ঘোরাতে আহসানকে বলল, আপনাকে কাল একবার আমার সঙ্গে কলেজে যেতে হবে। আহসান জিজ্ঞাসু কণ্ঠে বলল, কেন? প্যারেন্টস মিটিং? তরি কোনো জবাব দিল না, সে বিষয়ে কোনো কথা বলল না। সারা রাত ভয়ে তার ঘুম উবে গেল। আহসান তাকে কাল নিশ্চিত কাঁচা চিবিয়ে খাবে। যদি বাড়ি থেকে বের করে দেয়, কোথায় যাবে তরি? এসব চুলোচুলি কারবারের কথা শুনলে মনোয়ারা তাকে বাড়িতে জায়গা দেবে না। সকলে তরির সঙ্গে আহসান স্বাভাবিকভাবেই কলেজে গেল। অধ্যক্ষের রুমে গিয়ে বসতেই তিনি ক্যান্টিনের বিস্তারিত বর্ণনা আহসানের নিকট তুলে ধরলেন। তরি ভয়ে জমে গেল। আহসানের তখন আক্কেল গুরুম অবস্থা। তরির মতো শান্ত মেয়ে এমনটা কেন করবে? আহসান তরিকে তখন কিছুই বলল না, কোনো প্রশ্ন করল না। কলেজের পরিবেশ বিঘ্নিত করার দায়ে তরির পক্ষ থেকে নিজেই ক্ষমা প্রার্থনা করল। অধ্যক্ষের কক্ষ হতে আহসান বেরোতেই তরি তার পিছু পিছু এলো। আহসানের হাত দুটো ধরে কেঁদে উঠে বলল, বিশ্বাস করুন, আমি আগে ওর গায়ে হাত তুলিনি। আমি শুধু কথা বলতে গিয়েছিলাম। ও আমার কলারে হাত দিয়েছিল। আমি তারপর ওকে সরাতে ওর বুকে ধাক্কা দিয়েছি। আমি ওকে আগে মারিনি, আমি সত্যি বলছি। আহসান হতাশাজনিত কণ্ঠে বলল, তোমার থেকে এমন কিছু আশা করিনি তরি। পরিস্থিতি সবসময় একরকম থাকে না। পরিস্থিতি হাতের বাইরে গেলে সর্বদা শান্ত থাকতে হয়। একসঙ্গে থাকলে কথা কাটাকাটি মনোমালিন্য অস্বাভাবিক কিছু নয়। তাই বলে এত দূর কেন করাবে এসব? তরি কোনো উত্তর দিতেই পারল না, তার মুখে কোনো জবাব এলোই না। আহসান মাজদাক সারোয়ারের ফোন পেয়ে কলেজ থেকে কাজে চলে গেল। সেদিন দুপুরে আহসান বাড়িতে এলো না, একেবারে সন্ধ্যা এলো। কারণটা কি কাজের বাড়তি চাপ, নাকি তরির প্রতি ক্রোধ, তা কেউ জানে না। তরি আহসানের পিছু পিছু ঘরে এলো, তবে আগ বাড়িয়ে আহসানের সঙ্গে কথা বলবার মতো সাহস তার হলো না। ভয়ে গুটিসুটি মেরে বসে রইল, মুখে কোনো কথা অবধি নেই। আহসান নিজের কাজে ব্যস্ত, তরির দিকে একবার ফিরেও চাইছে না। তরি এবার নিজেই উঠে দাঁড়ালো। হুট করে কি যে হলো তার! আহসানকে পিছন থেকে জড়িয়ে ধরল সে। জবুথুবু হয়ে আহসানের পিছে কেমন লেপ্টে রইল। আহসান দীর্ঘশ্বাস ফেল। মেয়েটা তাকে ঘায়েল করার মন্ত্র জেনে গেছে। আহসানই নীরবতা ভেঙে শুধালো, এটার সঙ্গে ঝগড়া হলো কেন? তরি অপরাধীর সুরে বলল, রোজ রোজ কল দিয়ে কেন বিরক্ত করে আপনাকে? ওই মেয়েটাই আপনাকে কল করে আজে বাজে কথা বলে। আমি যখনই জিজ্ঞেস করতে গেলাম, আমার কলার চেপে ধরলো, বললো সে নাকি কিছুই জানে না। আমি আজ অব্দি ওই মেয়েটাকে আপনার নামটা পর্যন্ত বলিনি, কিন্তু সে জানে আপনার নাম। আপনাকে কল না করলে সে কি করে আপনার নাম জানলো? পাজি মেয়ে একটা। আহসান মনে মনে বেজায় হাসল, কিন্তু তরির সামনে তা প্রকাশ করল না। এসব বিষয়ে প্রশ্রয় দেওয়া মানে বেয়াদবিকে প্রশ্রয় দেওয়া। তরিকে খেপানোর জন্য ফের শুধালো, একটু কলেই না হয় দিয়েছে, তাই বলে এইভাবে ঝগড়াঝাটি করতে হবে? বান্ধবীর বরকে কল দিয়ে একটু ভালো মন্দ জিজ্ঞেস করাই যায়, এটা আর এমন কি? তরির বেজায় রাগ হলো। আহসানকে আরো জোরে সোরে চেপে ধরে সে বলল, কেউ কল করবে না আপনাকে। আপনাকে ওই মেয়েটা বাজে দৃষ্টিতে দেখে। আপনি বোকা মানুষ, তাই বোঝেন না আপনি। মনে মনে সে আপনাকে কিছু কিছু করে। আহসান মুচকি হেসে বলল, তা তুমিও কি আমায় কিছু মিছু করো নাকি তুলতুল? তরি সে প্রশ্নের জবাব দিতে পারল না। সে সত্যি আহসানকে কিছু মিছু করে কি কে জানে। তরির অবস্থা বর্তমানে শোচনীয়। দীর্ঘ 2 মাস সময় নিয়ে টেস্ট পরীক্ষা শেষ হয়েছে তার। পরীক্ষা শেষে একটু আরামায়েশ করবে ভেবেছিল সে, সেটি আর হচ্ছে কোথায়। আহসান রোজ ভোরে ডেকে তুলে তরিকে পড়তে বসায়। ঘুমের ঘরে আলুথালু হয়ে তরি ঝিমুতে ঝিমুতে পড়া শেষ করে। রুমিকে দেখে বর্তমানে খুব হিংসে হয় তরির। কয়েকদিন আগেই রুমির বোর্ড পরীক্ষা শেষ হয়েছে। সারাদিন মনের আনন্দে ঘুরে বেড়ায় সে। আহা, কি সুন্দর জীবন! তরির জীবনে এত সুন্দর কাল কবে আসবে? আহসানের সঙ্গে আজ এক অভূতপূর্ণ ঘটনা ঘটল। সোমো আজ তার মালে গোডাউনে এসেছে। সোমো সচরাচর ছুটির দিন ব্যতীত কোনো দিনই কখনোই দিনে অবসরে থাকে না। অফিস ছুটি হয় তার বিকেল 5:30টায়। তবে আজ কি হলো?
এই ভর দুপুরে সোমো কি করছে এখানে? আহসান কাজ গুছিয়ে দ্রুত বের হলো। সোমোকে দেখে সে নিতান্তই অবাক ব্যতীত আর কিছু হয়নি। আহসানকে দেখে সোমো কেমন ম্লান হাসলো। আহসান অনুভব করতে পারলো সেই হাসিতে কোনো প্রাণ নেই। বাবার মৃত্যুর পর সোমো একেবারেই ভেঙে গেছে ভেতর থেকে। আগের মতো চাঞ্চল্যতা আর নেই। আহসানও সোমোকে দেখে মুচকি হাসলো, চেয়ার টেনে বসার সুযোগ করে দিল। সোমো কেমন শটানভাবে বসলো চেয়ারটায়, যেন দেহে প্রাণের অস্তিত্বই নেই। আহসান খুব নরম সুরে বলল, কি হয়েছে বন্ধু, আজ অফিসে যাসনি? সোমো কেমন ভঙ্গুর কণ্ঠে বলল, না, আসলে মনটা ভালো নেই, আজকে ছুটি নিয়েছি। আহসান সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলল, বন্ধু, ভালো খারাপ নিয়েই জীবন। জানি তোর কষ্টটা হয়তো আমি কোনোদিনও বুঝতে পারবো না, কিন্তু এভাবে আর কতদিন? নিজেকে একটু সামলা বন্ধু। তোর ভাইটা আর তুই ছাড়া কেউ নেই। এভাবে ভেঙে পড়লে ওর কি হবে? সৌম্য কোনো উত্তর দিল না, কেমন ছলছল চোখে তাকিয়ে রইল। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আহসানি ফের বলল, তাছাড়া এখন তোর বয়স হয়েছে বন্ধু, এবার অন্তত নিজের দিকটা ভেবে দেখ। একটা বিয়ে শাদী কর, মনটা অন্যদিকে ঘুরে যাবে। সংসারের ভিতরে ঢুকে গেলে এতটা একাকিত্ব বোধ হবে না। সৌম্য ছলছল চোখে হেসে ফেলল, কেমন নির্ভীরভাবে বলল, আর বিয়ে, জীবনে একবার এক ফাঁদে পড়লাম, এরপর আর অন্য কোনো মেয়ের দিকে ঘুরে তাকাবার সুযোগই পেলাম না। মা জীবিত থাকাকালীন কত মেয়ে দেখলো, কারোর দিকে চোখ তুলে তাকাতে অবধি ইচ্ছে হয়নি। একজোরে এতটা ক্ষতি হয়েছে যে আর সামনে উঠতে পারিনি। সংসার জীবন আমার জন্য নয়। তাছাড়া আমি কখনো স্ত্রীর জায়গায় ওকে ছাড়া আর কাউকে কল্পনা করতে পারিনি। ও আমার জীবন থেকে চলে গেল, ব্যাস, বিয়ের স্বপ্ন আর কখনো দেখিনি। সৌম্য আর বসল না, চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে আহসানকে বিদায় জানিয়ে চলে গেল। আহসান হতাশ চোখে সৌম্যের চলে যাওয়া দেখল, চোখ বন্ধ করে বহু পূর্বের স্মৃতিতে ফিরে গেল। ভার্সিটির প্রথম বর্ষে পড়াকালীন আহসানের ক্লাসে একটা মেয়ে ছিল, বেশ লাজুক, সবসময় মুখ লুকিয়ে চলতো। তার নাম দিলশান হায়াত। শুরুতে আহসান সেভাবে তাকে চিনত না, তবে ঘটনার সূত্রপাত ঘটে সৌম্যের দ্বারা। কাঠকোট্টা সৌম্য কখন কিভাবে যে দিলশানকে নিজের অন্তর অস্তিত্ব সবটুকু দিয়ে ফেলেছিল কে জানে। সংবেদনশীল পরিবারের মেয়ে দিলশানের সঙ্গে কখনো সৌম্যের প্রেমের সম্পর্ক গড়ে না উঠলেও একে অপরের প্রতি তারা যে দুর্বল তা কারোরই চোখ এড়ায়নি। কিন্তু দুর্ভাগ্য, দিলশানের বিয়ে হয়ে যায় তৃতীয় বর্ষে পড়াকালীন। সৌম্য তখনও ছাত্র বিধায় চাইলেও সে কিছু করতে পারেনি। তখন তার কাছে না ছিল অর্থ সম্পদ, না ছিল প্রাচুর্যবহুল চাকুরি। দিলশানের বিয়ের পর সৌম্য তাকে আর কখনোই বিরক্ত করেনি, আবার মন থেকে ঝেড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়াতেও পারেনি। সৌম্যের বাবা মা বেঁচে থাকাকালীন খুব চেষ্টা করেছিলেন ছেলের বিয়ে দিয়ে যাওয়ার। সময় সেসব অবহেলায় এড়িয়ে গিয়েছে। মনে একজনকে রেখে আরেকজনের সঙ্গে কি করে সংসার করত সে? অলিখিত প্রতারণা হতো না সেটা? আম্মা এমন করেন কেন? রুমিরা আয়না দেন না আম্মা। রঙ্গনের কথা শুনে নাহার বেগম চোখ কুঁচকে তার দিকে তাকালেন। রঙ্গনের কোনো হেলদোল নেই সেদিকে, সে রুমের স্বপ্নে বিভোর। নাহার বেগম দৌড়ে গিয়ে গাঁটটা মারলেন ছেলের মাথায়। রঙ্গন আকস্মাৎ গাঁটটা খেয়ে চেঁচিয়ে বলল, মারলেন কেন আম্মা? পোলা বড় হয়েছে, বয়স হয়েছে, বিয়া দিবেন না? আমার কি মন চায় না সংসার করে আব্বা ডাক শুনতে? নাহার বেগম দরজার পেছন থেকে ঝাড়ুখানা বের করলেন। রঙ্গনের দিকে তা তাক করে বললেন, বিয়ে করতে চাস? বউ খাওয়াবি কি? আমার মাথা নাকি তোর কলজা? রঙ্গন কোমরে হাত দিয়ে বলল, এমন করে কোন কেন? আমার চিকনা চাকনা বউ, কতটুকু বা খাইব? আপনার কিডনি কুডনি নিয়া গয়নাগাটি যা আছে তা দিয়া আমার আর ওর হইয়া যাব। এত গহনা দিয়া করবেন কি? নাহার বেগম ঝাড়ু নিয়ে তেড়ে এসে বললেন, খবিসের বাচ্চা, কত বড় সাহস! বাপের মতো খালি আমার গয়নার দিকে নজর দেশ। আমি মইরা গেলে আমার গয়না আমার কবরে দিয়া দিবি। আমার গয়না আমি যা মন চাই তাই করুম, তোর কি? রঙ্গন আর কথা বলল না, লুঙ্গিটাকে গুটিয়ে গামছা হাতে বেরিয়ে যেতে যেতে বলল, থাকেন তাইলে আপনার সংসার নিয়া। আমি গেলাম, কিছু হইলে খাওয়ানে খোটা, এখন আবার গনার খোটা লাগবে না আপনার জিনিস। থাকেন আপনি আপনার সম্পত্তি সাজাইয়া। আমার না হওয়া বউয়েরও খোটা দিতে ছাড়েন নাই। থাকলাম না আপনার সংসারে, খাইলাম না আপনারটা।
নাহার বেগম ফিরেও তাকালেন না। এই নিয়ে 10-15 বার রঙ্গন বাড়ি ছেড়ে চলে গেছে। আধা পাগলা ছেলে যখন মন চায় বের হয়ে যায়, এরপর সন্ধ্যার আগেই আবার ফিরে আসে। খামোখা সন্ন্যাসী সাজের ভং।